দেখিস ভাই, সবকিছু বুঝতে বুঝতে দেরি না হয়ে যায়। রিয়াদের কথা শুনে ইফাত শব্দ করে হেসে উঠল। এই বছরের সেরা জোকস ছিল এটা। ইফাত নাকি ভালোবাসবে, তাও আবার কোনো মেয়েকে। হাসিস না ইফাদ, ভালোবাসা এমন এক সুন্দর অনুভূতি যার স্বাদ প্রতিটা মানুষ গ্রহণ করেছে। কেউ বিশ্বাস করে মূল্য পেয়েছে, আর কেউ বিশ্বাস করে ঠকেছে। পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে, ঠিক তেমনই খারাপ মানুষও আছে। তোর ভাই একটা খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, তাই বলে তুই সবাইকে খারাপ ভাববি এটা কিন্তু ঠিক না। যেদিন কাউকে ভালোবাসবি সেদিন তুই ঠিক থাকতে পারবি না ইফাদ, মুহূর্তেই পাগল হয়ে যাবি। সেদিন আমার কথা মনে পড়বে, কেউ চেয়েও পায় না, আর তুই পেয়েও মূল্য দিস না। একটু শান্তির জন্য তোর কাছে আসছিলাম, এখন দেখি তুইও অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিস। থাক, আমি অন্য রাস্তা দেখি। রাগ করিস না, সরি, আমি আর কোনো কথা বলবো না। এবার আমার বাসায় গিয়ে আমাকে উদ্ধার কর ভাই। দুজন মিলে উঠে দাঁড়ালো। তখনই ইফাদের মায়ের কল আসলো। রিয়াদ ফোন তুলে সালাম দিল। রোকেয়া বেগম সালামের উত্তর দিয়ে বলল, রিয়াদ, ইফাত কি তোর কাছে আছে? হ্যাঁ আন্টি, ইফাদ আমার কাছে। কতদিন পরে দেশে আসলো, আজকে কিন্তু ইফাদ আমার কাছে থাকবে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা বাবা, দেখে শুনে রাখিস, ছেলেটাকে আমার একটু বোঝাস, কিছু বুঝতে চায় না। আপনি চিন্তা করবেন না, আমি আছি না। সময় করে একদিন আমাদের বাসায় ঘুরতে আসবেন। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল রোকেয়া বেগম। পরের দিন সকালবেলা চৈতালি কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আগে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আজকে স্যার নিশ্চয়ই গাড়ি নিয়ে আসবে, চৈতালি স্যারকে আই লাভ ইউ বলেই দৌড় দিবে। এতক্ষণ হয়ে গেল আবির আসছে না দেখি চৈতালি চাতক পাখির ন্যায় দাঁড়িয়ে আছে। শোন রাফি, উচ্চতায় তুই আমার মতো লম্বা, ড্রেসটাও আমার পরেছিস, তুই মাস্ক পরে যাবি, কেউ যেন বুঝতে না পারে, একদম আমার মতো করে হেঁটে যাবি। আমিও দেখব প্রতিদিন কে আমাকে বিরক্ত করে। বলেই দুজন বেরিয়ে পড়ল। অপেক্ষার অবসান ঘটিয়ে আবির আসলো। চৈতালি মুখে হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই অবাক হয়ে গেল। আবির তো মাস্ক পরে না, একবার পরীক্ষা করে দেখা যাক। চৈতালি স্যার আই লাভ ইউ বলে উঠল, কিন্তু রাফি তাকালো না। গাছের আড়াল থেকে আওয়াজ পেয়ে আবির পিছনে দিয়ে গাছের আড়ালে গেল। রাফি তাকালো না দেখে চৈতালি আবার বলতে যাবে স্যার, তার আগে কেউ চৈতালির কানে ধরে সামনের দিকে ঘুরালো। চৈতালি রেগে কিছু বলতে যাবে, তখনই চৈতালির কথা বন্ধ হয়ে যায়। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। হৃৎপিণ্ডের গতি বেগ ক্রমশ বেড়েই চলেছে। হাত পা অবশ হয়ে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার আপনি? কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে গাছের আড়ালে দুজন মানুষের মধ্যে পিনপিনি নীরবতা বিরাজমান করছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতালির দিকে তাকিয়ে আছে। চৈতালি দৃষ্টি নত করে দাঁড়িয়ে আছে। কলেজে এসব বিয়াদবি করতে আসো? তোমার বাসার সবাই জানে তোমার পরিবার তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছে, নাকি স্যারদের বিরক্ত করার জন্য পাঠিয়েছে? আমি আগে থেকেই তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা সঠিক নয়, সেজন্য আমি প্রমাণের অপেক্ষায় ছিলাম। আমি তোমার গার্ডিয়ান রাখবো। চৈতালি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলল, স্যার হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আপনি যেদিন থেকে আমাদের কলেজে জয়েন করেছেন তখন থেকে আপনাকে চুপি চুপি দেখতাম। আপনি আমার শিক্ষক, সাথে গুরুজন। সামনাসামনি কিছু বললে আমাকে রিজেক্ট করে দেন, আমি সহ্য করতে পারতাম না। আপনাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সবাই আপনাকে নিয়ে কানাকানি করত। আপনার অসম্মান হোক সেটা আমি চাই না, তাই কলেজের বাহির থেকে আপনাকে এতদিন বিরক্ত করছি। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না, আমি অনেক ধৈর্য ধরে আপনার জন্য অপেক্ষা করছি। বাসা থেকে আমাকে অনেকবার বিয়ের জন্য চাপ দিয়েছে, কিন্তু আমার মনের পুরোটা জুড়ে আপনি দখল করে বসে আছেন। যে মন জুড়ে আপনার বসবাস, সে মনে অন্য কেউ কিভাবে ঘর বানাবে? আজকে যা বলেছো দ্বিতীয় দিন যেন আর এসব কথা না শুনি। এইটুকু বাচ্চা এসব কি বলে? তুমি জানো তোমার আর আমার বয়সের পার্থক্য অনেক। একজন স্টুডেন্ট হয়ে টিচারকে প্রেমের প্রপোজাল দাও, লজ্জা করে না? আমাদের সময় আমরা টিচারদের কত সম্মান করতাম, এসব কল্পনাও করতাম না। আর আজকালকার ছেলে এসব কিছু মনেই করে না। আমার সাথে এসব বেয়াদবি একদম সহ্য করব না। আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, এমন পাগলামি আবার করতে আসলে আমি তোমার গার্ডিয়ান রাখবো। বলেই আবির হনহন করে চলে গেল।
আবির চলে যেতেই চৈতালি প্রাণ ভরে শ্বাস নিল। আবিরকে দেখলেই চৈতালির হৃৎপিণ্ডের গতিবেগ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। চৈতালি আবিরের থেকে এমন কিছুই আশা করেছিল। আবির যেমন ছেলে, খুব সহজে পড়বে না। এর জন্য চৈতালিকে অনেক কাঠকয়লা পোড়াইতে হবে। চৈতালি ক্লাস করে বের হয়েছে, তখনই আবির অন্য রুম থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যাচ্ছিল। চৈতালি দ্রুত হেঁটে আবিরের কাছে গেল। স্যার, একটা কথা ছিল। কি কথা, জলদি বলো, আমার ক্লাস আছে, যেতে হবে। আপনি আমাদের ক্লাস নেন কেন? এরকম বোকার মতো প্রশ্ন করলে উত্তর দিতে ইচ্ছে করে না। স্যার, স্যার স্যার করে আমার পিছু পিছু আসবে না। তোমার কাজ শেষ, এখন তুমি আসতে পারো। স্যার। আবির রেগে গিয়ে দাঁড়িয়ে পড়লো, বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলো চৈতালির দিকে। চৈতালি আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, সুযোগ বুঝে বলল, স্যার, আমি আপনাকে ভালোবাসি। বলেই মাঠের দিকে দৌড় দিল। ভালোবাসি কথাটা বলার পরে আবিরের সামনে দাঁড়িয়ে থাকার সাহস হলো না চৈতালির। চৈতালিকে দৌড়াতে দেখে চৈতালির বেস্ট ফ্রেন্ড আফরিন বলল, চৈতালি ভাবলো আফরিনকে কথাটা বলা ঠিক হবে না, স্যারের নামে যদি আজেবাজে কথা বলে। কিছু না রে, আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, সেজন্য দৌড়াচ্ছি। আজ আসি, কাল দেখা হবে। বলেই চৈতালি চলে গেল। ইফাত দেয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে কারো স্পর্শ পেয়ে পিছনে ঘুরে তাকালো। রিয়াদকে দেখি মলিন হাসলো ইফাত। পৃথিবীতে সব থেকে কাপুরুষ তো সে, যে নিজের শক্তি নারীর উপরে প্রয়োগ করে। আমারও নিজেকে তাদের মধ্যে একজন মনে হচ্ছে। আমি কি করে একটা মেয়ের গায়ে বিনা কারণে হাত তুললাম? আমার তো কারো গায়ে হাত দেওয়ার অভ্যাস নাই। কতগুলো বছর হয়ে যাচ্ছে আমাদের বিয়ে হয়েছে, আমি ভাই রূপার গায়ে ফুলের টোকাও দেই নাই। যখন খুব রাগ হয় মুখে দু চার কথা শুনিয়ে দিই। খুব আদরের বউ আমার। মেরে নিজের ক্ষতি নিজে করব নাকি? মেয়েদের মনটা অনেক নরম আর স্বচ্ছ হয় জানিস, এদের মায়া বেশি। এরা একটু ভালোবাসা পেলে সব কিছু ভুলে যায়। তুই যদি এর থেকেও বেশি আঘাত করে ভালোবাসা দিস, ও মেয়ে সব কিছু ভুলে যাবে। আল্লাহ তাআলা মেয়েদের মনে এতটা মায়া দিয়েছে, প্রতিটি মেয়ে একদিন মা হবে। আর মা কখনো খারাপ হয় না ইফাদ। এমন ভুল আর কখনো করবি না। আজকে গিয়ে ভাবির কাছে মাফ চেয়ে নিবি, কেমন? ওই মেয়ের সাথে আমি আগে কথা বলতে পারবো না। শোন, মেয়েরা বাঁকা পথে হাঁটবেই, মেজাজ খারাপ হবার মতো উল্টাপাল্টা কথা বলবেই। বাম পাজরের হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা। তাই তাদের ধৈর্য ধরে মেনে নিলে সুখী হবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে। তাদের বাম পাজরের হাড় হতে সৃষ্টি করা হয়েছে, আর বাম পাজরের হাড় সবচেয়ে বাঁকা হয়। তুমি যদি সোজা করতে চেষ্টা করো তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সর্বদা বাঁকা থাকবে। সুতরাং তাদের সাথে উত্তম পূর্ণ আচরণ করতে থাকো। আমিও মেয়ের সাথে কথাই বলবো না। ওই মেয়ে ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো। ও মেয়ে করিস কেন? তোর বউ হয়, একটু ভালোবেসে দেখিস। মেয়ে মানুষ ভালোবাসা পেলে তোকে রাজ্যের রাজা করে রাখবে। মেয়েদের ভালোবাসা এতটা গভীর। তার মানে কি বোঝাতে চাস? ছেলে মানুষ ভালোবাসতে জানে না, শুধু মেয়েরাই গভীরভাবে ভালোবাসতে জানে? ছেলেরা গভীরভাবে ভালোবাসতে জানে না? তাহলে ভাবিকে ভালোবেসে দেখা। আমাকে ইচ্ছে করে কথা জালে ফাঁসিয়ে দিলি, থাকবো না তোর বাসায়। বলেই ইফাত চলে যেতে লাগলো। কোথায় যাচ্ছিস? খেয়ে যাবি তো? তোর বাড়ির খাবার তুই খা। বলেই চলে গেল ইফাত। রান্নাঘরে তানহা রান্না করছে, রোকেয়া বেগম পাশে বসে গল্প করছেন। তখনই ইফাত বাসায় প্রবেশ করে। আম্মু, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তানহা মা, যাও ইফাতকে খেতে দিয়ে আসো। আম্মা, রাগ করবেন না, ও ছেলে আমার গায়ে হাত তুলেছে। আমি কিছুতেই ছেলেকে খেতে দিতে পারবো না। আপনার ছেলে, আপনি খেতে দিন। তানহা, এসব কি কথা মা? রাগ করবেন না, আমি ওনাকে খেতে দিব না। উনি আমাকে মারলেন কেন? এত বড় হয়ে বাচ্চাদের মতো আচরণ করলে হবে? ইফাত তোমার গায়ে বিনা কারণে হাত তুলেছে, এর শাস্তি ইফাত পাবে। তুমি আমাকে একটু সময় দাও, আমার হাঁটুতে ব্যথা বেড়েছে, তুমি গিয়ে খেতে দাও। তানহা বিরক্ত হয়ে ইফাদের খাবার ব্যবস্থা করতে লাগলো। পাটি বিছিয়ে সব খাবার পাটির উপরে রাখলো। ইফাত ফ্রেশ হয়ে এসে মাথা নিচু করে খেতে বসলো। ইফাত খাচ্ছে, তানহা বসে আছে। ইফাদের খাওয়া প্রায় শেষ। তানহা রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, আপনার ছেলের কিছু লাগবে নাকি জিজ্ঞেস করেন। আম্মু, তোমার ছেলের বউকে বলে দাও তার জামাই রে আর কিছু লাগবে না।
তানহা সব খাবার তুলতে শুরু করলো। ইফাত যাওয়ার আগে বলে গেল, মেয়ে মানুষের এত রাগ ভালো না। না, শুধু ছেলে মানুষ রাগ করবে, মেয়ে মানুষ বানের জলে ভেসে এসেছে। বলেই রান্নাঘরের দিকে তেড়ে গেল। এই মেয়ে পারে তো রাগ দিয়ে রান্নাঘর খেয়ে ফেলবে। রোকেয়া বেগম উঠে নিজের রুমেই চলে গেল। তানহা রান্না করছিল, হঠাৎ করে কেউ পিছন থেকে জড়িয়ে ধরলো। তানহা দ্রুত চৈতালির মুখ চেপে ধরলো। ভাবি মনি, চৈতালি, আমি কাজ করছি, গলা ছাড়ো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হেয়ালি না করে যে উদ্দেশ্যে এসেছো আসল কথা বলো। আমার বোনকে আমি ভালো করে জানি, কোনো উদ্দেশ্য ছাড়া আমার বোন আমাকে এত ভালোবাসা দেখায় না। তার মানে তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি না, শুধু প্রয়োজনে তোমাকে ভালোবাসি? আমাকে ভালোবাসো, কিন্তু প্রয়োজনে একটু বেশি ভালোবাসো, যা আমার কাছে অতিরিক্ত মনে হয়। আবির স্যারকে আজকে আমি আমার মনের কথা জানিয়ে দিয়েছি। স্যার সোজা আমাকে না করে দিয়েছে। এখন তুমি আমাকে সাহায্য করবে। না করে দিয়েছে, কাহিনী এখানেই শেষ।